ভাইয়া স্টার্ট করেন, ক্যামেরা তো অন হয়ে গেছে। ভাইয়া বলছো কেন তুমি? কি সারা ভাইয়া মানেটা কি? আচ্ছা মনা, মনা ইজ ফাইন। Yeah, মনা fine. মনা মনা তো অর্পা। মনাটা কোথায়, অর্পা কোথায় এটা বলতে হবে তো। আচ্ছা কেন আমরা মনা বা কেন আমরা অর্পা? আচ্ছা, আমার মনা হতে আমার সময় লেগেছে 2 থেকে 2.5 বছর প্রায়। এটা অনেকবার বলা বলি আচ্ছা, এর করেছি আগে আমি। আমরা প্রহেলিকা সিনেমাতে, আমাদের প্রহেলিকা সিনেমা আসছে কোরবানি ঈদে, 2023 সালের কোরবানি ঈদে, এবং প্রহেলিকাতে মাহফুজ ভাইয়ের ক্যারেক্টারের নাম হচ্ছে মনা এবং আমার চরিত্রের নাম হচ্ছে অর্পা। এই যে এখন ক্লিয়ার হলো, এখন বলেন। ওকে, আমি মনা, আবার আমি অর্পা। হ্যাঁ। তো বহুদিন পর 8-9 বছর পর প্রায় আমি সিনেমা করছি, অভিনয় করছি। তো অভিনয় করতে এসে প্রথমে আমি বুবলিকে পাচ্ছি। তোমাকে এর আগে কখনো আমি দেখি নাই, আমার ধারণা সামনেও দেখি নাই, এবং বলেছি পরে যখন শুনেছি যে তুমি করছো, এই প্রহেলিকা করছো, অলরেডি তখন আমি মনার মধ্যে একদম ডুব দেয়া, এমন একটি চরিত্র যে চরিত্র দিয়ে আমি ব্যাক করব। হিউজ প্রিপারেশন, হিউজ ড্রিম আমার। সেখান থেকে জানলাম যে বুবলি। তো বুবলি নামটা আমার মাথায় আসার সঙ্গে সঙ্গে তো অনেক কিছু ছবি ভেসে বেরিয়েছে আমার মধ্যে। তখন আমি সার্চ করতে শুরু করলাম, এই মেয়েটা কে, কি করে দেখি তো। এইগুলো কিন্তু বেশি বেশি হয়ে গেছে ভাইয়া। না 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 সার্চ করতে শুরু করলাম। না না সার্চ করতে আরে অন ক্যামেরাতে আপনি এটা বলছেন, অফ ক্যামেরা কিন্তু আপনি বলছেন যে আপনি আমাকে অনেক ভালোভাবে চিনতেন, সামনাসামনি দেখা হয় না। আমি কিভাবে চিনছি সেটা তো বলতে হবে আমাকে। হ্যাঁ, আচ্ছা, আমি কিভাবে জানলাম সেটা তো বলতে হবে, কি মুশকিল। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, তারপর তো আমি প্রথম ছবি দেখেছি তোমার টান দেখার পর আমার কাছে মনে হলো তো, ও মাই গড, চিত্রনায়িকা তো, যে চিত্রনায়িকা মানে তো হচ্ছে যে অদ্ভুত অদ্ভুত সাজ পোশাক, তারপর কি যেন করে, চোখে মুখে কত কি যেন গয়না টয়না সব কিছু। টান দেখার পর আমি তোমাকে মিলাতে পারছিলাম, তুমি কি আসলে ফিল্মের নায়িকা নাকি আসলে অ্যাক্ট্রেস। আমরা যাদেরকে বলি যে অ্যাক্টর অ্যাক্ট্রেস, তো সেখানে আমি ধাক্কা খাই। আমি আবার টান দেখলাম, গল্পের কারণে না, তোমার কারণে, কিংবা ছবির কারণে না, তোমার কারণে দেখলাম। তখন আমি আমার পরিচালককে কিন্তু তখন আমি প্রথম জানাই যে মেয়েটা ভালো অভিনয় করে। এত খুশি হওয়ার কিছু নাই, আর খারাপ কিছুটা আছে পরে। এটা অন ক্যামেরাতে একটু বলতে ঠিক হবে। আছে। তো আমি বলছি যে মেয়েটা তো ভালো অভিনয় করে, কোনো সমস্যা নেই, আমি ফাইন, আমি তো তুমি যখন, এটা আমার প্রশ্ন, তুমি আমাকে টেলিভিশন হয়তো দেখেছো, আমি জানি না দেখেছো কিনা, এবং আমার ব্যাপারে তোমার ধারণা কী ছিল, ইমেজটা কীরকম ছিল আমি সেটাও জানি না। তুমি যখন জানলা যে মাহফুজ আহমেদ অভিনয় করছে মনা চরিত্রে, তোমার রিয়াকশনটা কী ছিল? আমি যেটা অফ ক্যামেরাতে বলেছিলাম ভাই, ওটা অন ক্যামেরাতেই বলবো। আপনার যদিও অন আর অফের মধ্যে অনেক ইয়ে আছে, যাই হোক। তো আমি যেটা অনে বলি সেটা অফে না, বলি, অফে আপনি যেটা বলছেন, নো যেটা অফে বলি সেটা অনেই বলি। ভাইয়া আপনি বলেছিলেন যে ফাইন, আমি খুব ভালোভাবে বুবলিকে চিনতাম, এবং যখন আমি শুনেছি, হ্যাঁ সামনাসামনি দেখি নাই, যখন শুনেছি তখন আই ওয়াজ ভেরি এক্সাইটেড। ওয়াও, মানে এই সময়ের এরকম একজন হিরোইনের সাথে আমি কাম ব্যাক করছি বা স্ক্রিন শেয়ার করছি, ওগুলো অনেক কিছু ছিল। যাই হোক, ওটা পরে এটা অ্যাড করছো কিন্তু, এটা আমি বলি না। আমি যখন হ্যাঁ, মাহফুজ আহমেদ এই নামটা শুনেছিলাম, কারণ আমি অনেক পরে শুনেছি। আমি পরে শুনেছি জয়নিকা আপু, এটা খুব একটা মানে আছে না যে একটা সাসপেন্সের মধ্যেই রেখেছিল আমাকে, এবং আমি জিজ্ঞেস করি নাই যে কে আছে আমার, মানে আমি কার সাথে স্ক্রিন শেয়ার করতে যাচ্ছি প্রহেলিকাতে, বিকজ আমি কো অ্যাক্টর নিয়ে কখনো আসলে জিজ্ঞেস করি না, কারণ গল্পের প্রয়োজনে এটা ডিরেক্টরের ডিমান্ড থাকবে। বাট আই নেভার এক্সপেক্টেড যে আমার জন্য এত বড় একটা টুইস্ট ওয়েট করছে। সো কারণ মাহফুজ আহমেদ ভাইয়া তো আমার জন্মেরও আগে থেকে আসলে সুপারস্টার। ভাই এটা কিন্তু বেশি বলছে, এটা কিন্তু বেশি বলছে। ভাইয়া এটা শোনো, লাইসেন্স মানে এই না যে তুমি যা খুশি বলবা, তোমার জন্মের আগে থেকে আমি না, ইটস টু মাচ, ইটস রিয়েলি টু মাচ, ইটস নট টু মাচ ভাইয়া, এবং এটা লিখিত, আমি বলছি আমি অডিয়েন্সকে। তো এত বড় একজন সুপারস্টার যে কিনা, মানে তার সাথে আমার, এবং এটা তো ইটস ইউর ক্রেডিট ভাইয়া, যে ইউ আর স্টিল এভারগ্রিন, মানে এটা তো উই ফিল প্রাউড অফ ইউ। শেষ করো, আমার টার্ন আসতেছে। তো যাই হোক, যখন আমি শুনলাম আপু যখন বললেন, তো আমার না, আমি প্রথমেই আমার কাছে মনে হচ্ছিল যে ওয়াও, মানে এমন একজন মানুষ যার ব্যক্তি জীবনে এবং যার প্রফেশনাল জীবনে সে হচ্ছে আমাদের অনেকেরই আইডল, এবং যার ব্যক্তিত্ব, যার কাজ আমাদেরকে সবসময় মুগ্ধ করে। এবং আমি স্পেশালি আমার কথা যদি বলি, ভাইয়ার অনেক কাজ আমি দেখেছি, অসাধারণ একজন মানুষ যাকে আমার দেখার সৌভাগ্য হয়েছে প্রহেলিকাতে, বিকজ আমরা তো ব্যক্তি মানুষটাকে খুব একটা দেখার সুযোগ পাই না, সেটা আমি শুটিংয়ে যে আসলে বুঝেছি। প্রচণ্ড রেসপেক্ট দিয়ে উনি কাজ করে, কিন্তু এরকম একজন অভিনেতার সাথে যখন আমার স্ক্রিন শেয়ার করার সুযোগ হয়েছে, তখন আমি প্রথমেই
যেরকম অনেক বেশি খুশি হয়েছিলাম যে আমার এটা ক্যারিয়ারের জন্য আমার বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট, যে ভাইয়ার সহশিল্পী হিসেবে আমি আসলে কাজ করার সুযোগ পেয়েছি। এবং তার পাশাপাশি আমার মধ্যে অনেক একটা মানে আমি জানি না আমার প্রিপারেশন কী নিব বা কীভাবে কী, বিকজ অভিনয় তো দিন শেষে তো আমরা পারফরমেন্সটা, আমাদের সবার পারফরমেন্স দেখবে মানুষ স্ক্রিনে। সো তখন আমি আপুকে বললাম যে আপু মানে ওকে ফাইন। তো আপু আমার টোন শুনেই বুঝে গেছে ফোনে, তো বললো যে এই না এটা আসলে তুমি মানে অত টেনশন বা অত প্রেশার এগুলো দরকার নাই, জাস্ট চরিত্রের জায়গাটা থেকে তুমি ওইটা অন করো। তো আমরা যখন মিটিংয়ে প্রথম দিন বসলাম, একদম আমাদের শুটিংয়ের কিছু মানে 11th মোমেন্টে আমরা তার আগে আমরা মিটিংয়ে বসছি পুরো টিম সহ। তো আমার সাথে তো ভাইয়ার সাথে আমার আগে দেখা হয়নি ওভাবে, কিন্তু আমি তো আই নো হিম ভেরি ওয়েল। তো যেই আমার কাছে আমি জাস্ট মনে হচ্ছিল যে আল্লাহ কী হবে, মানে কি কাজ নিয়ে কথা বলবো বা এত বড় একজন মানুষের সাথে। তো ভাইয়া আমাকে খুব আসলে প্রথম দেখাতে আমি ভাইকে তো দেখে সালাম দিয়ে, তো ভাইয়া বললো যে এই ও কি খাবে, ওর একটু মিটিংয়ের মধ্যে আর কি বলছে যে ফাইন ওকে একটু ইজি, কারণ দেখেই মনে হচ্ছিল যে আমি একটু আনকমফোর্টেবল সিচুয়েশানে ছিলাম। এবং ভাইয়া যেটা বলছিলেন যে আমি বরাবরই খুব সিম্পল থাকি, অনেক সিম্পল থাকি, আমি নায়িকা সুলভ সে ব্যাপারটা আসলে আমার মধ্যে কখনোই থাকে না। এটা অনেকেই বলে যে আপু আপনাকে মানে সেটা যেটাই হোক। তো ভাইয়া সেম কথাটা আমাকে প্রথম দিন বলেছিলেন। ভাইয়া প্রথম দিন ওই কথাটা অ্যাটলিস্ট সত্যি কথা বলেন, আপনি ফার্স্ট দেখাতে আমাকে কি বলেছিলেন? তার মানে আমি ওটা ছাড়া সব না 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 ওটা ছাড়া না, এটাই তো একটু বলেন ভাইয়া প্লিজ। নাহলে কিন্তু আমি এখন জনিকা আপুকে ডাক দিব। কারণ আমি তো ওই কথা বলবো না, আমি তো অন্য কথা বলবো। না প্রথম দেখাতে আপনি কি বলেছিলেন আমাকে? ভুলে গেছি, ও মাই গড সত্যি ভুলে গেছি। আমার অন্য কথা মনে হচ্ছে এখন। আমার খুব মজার একটা অভিজ্ঞতা বলি তোমাকে। আমি তো কিছু সিনেমা করেছি, তো বেশ কয়েকটাই করেছি। আমরা যা টেলিভিশন থেকে যাই সিনেমায়, যখন ধরো যে একটা খুব অভিনয় প্রধান একটি দৃশ্য হয়, তোমরা সেটাকে বোধহয় সেটাকে বলে বোধহয় ড্রামা সিন। আমরা খুবই ভাল লাগে, আমরা খুব ওয়েট করি, খুব মজা ভাল লাগবে আর কি। আর তোমরা হচ্ছে কি যখন একটা গানের দৃশ্য, ও মাই গড কি এক্সাইটেড, খুব এক্সাইটেড থাক, আজকে গান, কালকে গান হবে, গানের শুটিং হবে। এটা কেন বলো তো? ডেফিনেটলি ভাই, কারণ মিউজিক মানে হচ্ছে লাইফের একটা পার্ট। আরেকটা হচ্ছে, আর আমরা কি করি, গানের দৃশ্য আসা মানে গান আসা মানে আমি শেষ। ও মাই গড, এই বুঝি নাচতে হবে, এই বুঝি না জীবনও ভাই এখন এটা হচ্ছে গল্পের প্রয়োজনে এরকম যেটা তোমরা মানে গান আসলে তো উত্তেজিত হয়ে যায়। আমরা হচ্ছে ভাই ভার্সেটাইল, ইউ শুড নো দ্যাট। আমরা ভার্সেটাইল, আমাদের যেমন ড্রামা সিনও পছন্দ, গানও পছন্দ, ফাইটও পছন্দ, আমরা ফিল্মের মানুষজন সব কিছুতে আমরা আসলে এক্সপার্ট। যাই হোক, পরে কথা বললে ধরা খাবা, বলবো না, পরে কথাটা বললে ধরা খাবা, ওটা না বলাই ভালো। নেক্সট হলো যে আচ্ছা তুমি ভাই আপনি আমাকে ওটা বলেন আমাদের বৃষ্টির কিছু সিন আমরা অনেক আমি একটু প্রশ্ন ভুলে যাব। সেটা হলো যে তুমি তো সিনেমার একদমই প্রতিষ্ঠিত নায়িকাই তো বলে তোমাদেরকে, নাকি অভিনেত্রী বলে? চিত্রনায়িকা বলে, অভিনেত্রী বলে। তুমি কোনটা শুনতে ভালো লাগে তোমার? অভিনেত্রী। আচ্ছা ভালো। তুমি যখন শুনলা যে প্রহেলিকায় মাহফুজ আহমেদ অভিনয় করছে, তুমি অভিনয় করছি, স্পাইন সেট ব্যাখ্যাটা দিলা, কেমন লেগেছে তোমার, কি প্রিপারেশন ছিল? অভিনয় শেষ হওয়ার পর তোমার কাছে কি আলাদা কোনো কিছু খুঁজে পেয়েছো যে এই 8 বছর তুমি যাদের সঙ্গে কাজ করেছো সেই অভিজ্ঞতার সঙ্গে মাহফুজ আহমেদ টেলিভিশনের একজন সাধারণ মানের একজন অভিনেতা, তার সঙ্গে অভিনয় করা, দুটোর কোনো কম্প্যারিজন তুমি করতে পারো? কিংবা কোন জায়গায় তোমার কাছে আলাদা লেগেছে? হিউজ কম্প্যারিজন করতে পারি, কারণ আমাকে কিন্তু মানে খুশি করার জন্য বলো না, এটা তো প্রশ্নই ওঠে না ভাইয়া। কারণ কেন, আমাদের তো শুটিং শেষ অলরেডি। সো যেটা হয়েছে যে আমি যদি বলি যে প্রহেলিকার এই টোটাল জার্নিটা, এটা আমার কাছে একটা লাইফ টাইম একটা মুগ্ধতার এক্সপিরিয়েন্স। কেন? কারণ আপনি যেটা বললেন না ভাইয়া যে ফিল্মের আমাদের ডেফিনেটলি আমরা তো ফিল্ম, মিডিয়া, ড্রামা এগুলো আমরা আসলে হয়তো সেক্টর ওয়াইজ আলাদা করি, তবে আমরা কিন্তু সবাই দিন শেষে যারা অভিনয় করে তারা অভিনয় শিল্পী। কিন্তু প্রহেলিকা এই সিনেমার টিম আমি বলবো যে স্বশিক্ষায় শিক্ষিত। এটা শুধুমাত্র একাডেমিক কোনো শিক্ষা না, বা এরকম না যে মানে আমরা একটা বলছি সার্টিফিকেট দেখে ওই শিক্ষাটা না, মানে প্রপারলি তারা সার্টিফিকেট যে শিক্ষাটা সেটাও যেমন আছে, তেমনি তার পাশাপাশি সামাজিক যে শিক্ষা, সে শিক্ষায় শিক্ষিত। তারা একটা গোছানো টিম ছিল। এবং আমার ওই সময়টার কথা যদি বলি, আমার অনেক কিছুর মধ্যে দিয়ে আমি তখন যাচ্ছিলাম।
আমার ব্যক্তি জীবন নিয়ে যদি বলি, তারা একবারের জন্য আমাকে কারণ আমার তো তার পাশাপাশি আমার শুটিংয়ে আমার কনসেন্ট্রেশন দিতে হবে, আমাকে শুটিং নিয়ে আমার ফুল কনসেন্ট্রেশন, আমার ক্যারেক্টার নিয়ে। তার মধ্যে আমার এখানে হচ্ছে যে নানান ইস্যুস তখন চলছিল। তো তখন একটা বারের জন্য ওই টিমের কেউ, না চয়নিকা আপু, না মাহফুজ ভাই, না নাসিরুদ্দিন খান ভাই, মানে কেউ আমাকে কখনো জিজ্ঞেস করেনি যে হোয়াটস গোয়িং অন, মানে কি হচ্ছে বাইরে বা তার কি অবস্থা। বরাবরই আমাকে ওই চরিত্রের মধ্যে আসলে তারা আমাকে থাকতে হেল্প করেছে। এবং আমি সেই টিমের মধ্যে কখনো শাউট করে কারো কথা শুনি নাই, মানে কেউ যে একটা চিৎকার করে, কারণ আমরা তো অনেক সময় হয়তো আমরা অনেকেই যারা শুটিং করে একটু হাইপার হয়ে যায় বা একটু সিচুয়েশন ওয়াইজ আসলে তারা হয়তো অনেক সময় রিয়্যাক্ট করে, কিন্তু ওখানে সবাই খুব কুলভাবে সব কিছু হ্যান্ডেল করা, সবাই হয়তো একটু সময় দিচ্ছে যে এই সিনটা এখন প্লে করবে, এটা একটা পরিবেশ করো, তো একটা হচ্ছে যে সবাই পুরো টিমের সবাই কোয়াইট হয়ে যাও, কোন একটা পিন পড়লেও যেন শোনা যায় সেরকম একটা অবস্থা। কারণ আমাদের তো ক্যারেক্টার আসলে সেটা ধারণ করতে হয়, আমাদের কখন কি হচ্ছে, কখন আমাদের বৃষ্টির কোন সিনটা, আমাদের এমনও আছে অনেক অনেক আসলে কষ্টের কিছু এক্সপিরিয়েন্স আছে এখানে, যেটাতে আমাদেরকে প্রচুর, কারণ তখন একটু শীতের সময় ছিল, সেটাতে পরে আসছি। তো ওই জায়গাটাতে হয়েছে টিম ওয়াইজ যদি আমি বলি ভাইয়া, আমার কাছে এটা একটা মুগ্ধতার এক্সপিরিয়েন্স প্রহেলিকা। এখানে কোনো চিৎকার চেঁচামেচি ছিল না, এখানে কোনো কাউকে নিয়ে কেউ কখনো আমি গসিপ করতে দেখিনি, এখানে আমি কোনো প্রবলেমস ওভাবে পাইনি, কারণ আমাদের টিমে এটা হবেই, কারণ টুকটাক শুটিংয়ে অনেক কিছু হয়, এখানেও যে একদম হয়নি তা না, বাট সেটা হচ্ছে যে নিজেরা নিজেদের মধ্যে যেটা কী নিয়ে হয়েছে, হয়তোবা আমাদের কাজটা আমরা কীভাবে আরও সুন্দর করব সেটা নিয়ে ডিসকাশন হয়েছে, এবং তার প্রতিফলনই কিন্তু দর্শকরা সিনেমা হলে দেখতে পাবে। আমার কাছে মনে হচ্ছে যে অর্পা মানে আমাদের বুবলি টকশোতে রেগুলার বোধহয় পার্টিসিপেট করে, আমরা শুরু করে একদিকে শেষ যে কোথায় নিয়ে যায় আমি ঠিক বুঝতে পারি না। এটা কি? এটা তো আমাদের এই যে আমাদের, আচ্ছা আমাকে স্পেসিফিক প্রশ্ন, আমি স্পেসিফিক প্রশ্ন করছি, প্লিজ মনা যদি মাহফুজ আহমেদ অভিনয় না করতো, কে ভালো করতো এই রোলটি? স্ট্রেট বল। মনা তো আমি মাহফুজ আহমেদ ছাড়া কাউকে দেখছি না। মনা যে ক্যারেক্টার, মাহফুজ আহমেদ যে ক্যারেক্টারটা প্লে করেছে, সেখানে আমি মাহফুজ আহমেদকে দেখছি। তুমি এত বছর ধরে যাদের সঙ্গে কাজ করছো, খুবই অখুশি হতে পারে তোমার ব্যাপারে, যেহেতু তুমি ফিল্ম করো, তোমার সঙ্গে অভিনয় নাও করতে পারে। না কেন, এটা ইটস নট ভেরি পার্সোনাল, এটা হচ্ছে মনা ক্যারেক্টারটা, আমি শুধু মনাকে, মাহফুজ আহমেদকেই আমি দেখেছি ওখানে। এখানে তো কেউ এমন না যে লাইন ধরে কেউ অডিশন দিয়েছে আমি এর কেউ বাদ দিয়ে এরকম করছি, এটা তো আপনি প্রথম থেকে ভাই ওন করেন, সো ইউ ডিজার্ভ দ্যাট। না আমি বলছি যে মনা চরিত্রটি অভিনয়, তুমি তো দেখেছো, ডাবিং করেছো, তারপর ছবিটা দেখেছো, তোমার কাছে কি মনে হয়েছে যে মনা মাহফুজ আহমেদের বাইরে অমুক অভিনেতা হলে ভালো করতো? ওইটা ভালো করে আমি তো বলবো না ওইটা, কারণ এখন তো প্রহেলিকা টিমের সাথে আছি, তো আপনার কথাই বলতে হবে ভাইয়া। ওকে নেক্সট। আচ্ছা আমি কিন্তু বলছি আমি তোমার সঙ্গে অভিনয় করেছি অর্পা, আমি দেখেছি যেমন আমি শাবনূরের সঙ্গে কাজ করেছি, বড় বড় আমাদের যারা অভিনেত্রী আছে ফিল্মে সবার সঙ্গেই কাজ করেছি, মৌসুমী, পূর্ণিমা, সবার সঙ্গে কাজ করেছি, আমার অভিজ্ঞতা যথেষ্ট ভালো। তো প্রশ্নটা ভুলে গেছেন ভাই? না আমি না তো আমি না নাকি না শুধু না ওনাকে না না চলে না যাই? না না আমি ওই প্রশ্নে একদম একটু পজ নিচ্ছি। আমি বুবলির সম্পর্কে আমার ধারণা খুব বেশি যে ভালো ছিল সেটা বলবো না। টান দেখার পর ফাইন, সে আমার কাছে মনে হচ্ছে খুব ভালো, আমার ভালো একদম খুব ভালো একজনের সঙ্গে কো অ্যাক্টর। আমি বরাবরই কিন্তু জীবনে ভালো কো অ্যাক্টর পেয়ে আসছি, আমার টেলিভিশন থেকে শুরু করে আমাকে তৈরি করেছে কিন্তু আমার কো অ্যাক্টররা, বিপাশা, সুমি, মিমি, তারিন, অপি, সব স্ট্রং কো অ্যাক্টর কিন্তু আমার। আমি খুব মিডিওকার অ্যাক্টর ছিলাম এবং ওরা কিন্তু আমাকে রিচ করেছে। তো আমি বরাবরই কিন্তু টেলিভিশনে যেমন ফিল্মেও অনেক স্ট্রং কো অ্যাক্টর পেয়েছি, স্ট্রং কো অ্যাক্টর অনেক কিছু পে করে। সেখান থেকে আমি খুব শঙ্কিত ছিলাম ওকে নিয়ে আমি কেমন রেসপন্স পাই। শুটিং শেষ হলো, ডাবিং শেষ হলো, আমাকে ডিরেক্টর দেখালেন আর কি, পুরো ডাবিং শেষে পুরো ছবিটা দেখালেন। দেখার পরে প্রথম আমি ওকে বলি, আমি তখন অস্ট্রেলিয়াতে, আমি একটা টেক্সট পাঠাই, আমার কাছে মনে হচ্ছে যে আমরা আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি একজন চিত্রনায়িকা না, একজন অভিনেত্রী পেতে চলেছি। আফটার প্রহেলিকা রিলিজের পর প্রহেলিকা কেমন যাবে, বাণিজ্যিকভাবে সফল হবে কি হবে না, দর্শক গ্রহণ করবে কি করবে না, এটা আমরা জানি না, ভবিষ্যৎ বলবে। কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রি, আমাদের অভিনয় ইন্ডাস্ট্রি একজন সত্যিকার অর্থে
অভিনেত্রীকে খুঁজে পাবে বুবলির মাঝে। থ্যাংক ইউ। তুমি আমাকে কি বললে আর আমি তোমাকে কি বললাম দেখছি, এটা কনফিউশনের মধ্যে রেখে দিলা। এই একটা সমস্যা, যারা ফিল্ম থেকে আসে বুঝছো, রহস্য করতে পছন্দ করে। তুমি বলবা হ্যাঁ এটা এই যেটা না স্ট্রেট, তুমি বললে এটা সাদা, এটা ব্লু, ওটা কালো। এটা সাদার মতো, ব্লুর কাছাকাছি, কালো কিনা। আপনি মানে এটা কি? ভাইয়া যদি সাদা, আমরা আমার বিয়ে হয়েছে, হ্যাঁ আমি বিয়ে করেছি, না, একটু হ্যাঁ আমি প্রেমে আছি, অসুবিধা কি রে ভাই? ইজ ইট ওকে? নো, আমার ডিভোর্স, ইয়েস আমার ভাইয়া, ডিভোর্স। ভাইয়া। নো, আমি ডিভোর্স করে সংসারে আছি। Okay, ক্লিয়ার, okay. মেক ইট ক্লিয়ার প্লিজ। ফাইন, তাহলে আমি এখন একটা ক্লিয়ার অ্যানসার চাই। ভাই আপনি যে আপনার জীবনে এত সুন্দরী, জাদ্রেল, দুর্দান্ত সব অভিনেত্রীদের সাথে কাজ করেছেন, হ্যাঁ। সত্যিকার অর্থে সাদাকে সাদা, কালোকে কালো বলবেন আপনি। আপনি কয়বার প্রেমে পড়েছেন, কয়বার প্রেম করছেন আপনি বলেন, একদম স্ট্রেট পানি কই? বলেন। এই যে পানি কোথায়? পানি কই? হ্যাঁ? পানির বোতল কই? এই যে সাদাকে সাদা, কালোকে কালো বলবো, হ্যাঁ অফ কোর্স আমি বলছি, প্লিজ। অবশ্যই কোনো ঘুরায় পেঁচায় কোনো উত্তর না ভাইয়া, প্লিজ জাস্ট একদম বি স্ট্রেট। স্ট্রেট। প্রিয় দর্শক, হ্যাঁ, প্রিয় দর্শক, ও প্রথম ছবিতে গিয়ে কিন্তু প্রেম করে ফেলছে, এবং বিয়ে এবং সন্তান। ফার্স্ট ছবি, ফার্স্ট নায়ক, কোথায় পর্যন্ত গেছে আপনারা জীবনের দেখেছেন? শুরুতেই তো না, জীবনের শুরুতেই তো একদম। এবং আমি এটা দাঁড়াও, শেষ করে নিই, দাঁড়াও, বস। আমি হাজার খানেক নাটক করেছি। আচ্ছা, আমার ধারণা সর্বাধিক অভিনেত্রীর সঙ্গে আমি অভিনয় করেছি, এবং অনেকের প্রথম অভিনয় হয়েছে আমার সঙ্গে। তো টেলিভিশনে এবং ফিল্ম মিলিয়ে, এপার বাংলা ওপার বাংলা মিলিয়ে আমি যে কত অভিনেত্রীর সঙ্গে কাজ করেছি, এটা হিসাব নিকাশ ছাড়া। তুমি বলছো প্রেম কার সঙ্গে? প্রেম বলতে তুমি কি মিন করো? মানে প্রেম বলতে মানে তুমি যেটা করেছো সেটা কি প্রেম? মানে তুমি যা করেছো সেটা মুগ্ধতা এসব না, একদম স্ট্রেট রিলেশনশিপ, মানে রিলেশনশিপ, রাইট। না তুমি তোমার মতো করে উত্তর শুনতে চাও কেন? Of তুমি ইনসিস্ট course, করছো of course. না তুমি ভাইয়া, কেন ভাবছো যে তুমি যেটা করেছো সেটা আরেকজন করেছে? অবশ্যই করেছে। আচ্ছা আমরা ইন জেনারেল আমরা মানুষরা প্রেম বলতে কি বুঝি? হ্যাঁ, চরিত্রে। আচ্ছা আমি তখন না মনাই ছিলাম, আমি তখন ওকে ওভাবে দেখেছি, কিন্তু বাস্তব জীবন এইসব না ভাই, এগুলা বহুত আমরাও বলি, সো এগুলা না, আচ্ছা। একদম বাস্তবিক অর্থে No, এটা প্রেম। তুমি তোমাকে দিয়ে যাচ্ছ যেটা আমি আমার প্রথম আপনি যেটা বললেন, আমার প্রথম ছবিতে আমার যেটা মানে একদম সন্তান বিয়ে সব পর্যন্ত চলে গেছে, সেটা এটা আমার ফেইতেই ছিল, আমার মানে লাকিই ছিল, আমার ভাগ্যটাই ওভাবে আল্লাহ ওভাবে করেছে। সো জীবনের শুরুতেই শেষ হয়ে গেছে মানে অনেক কিছু, যে প্রেম আমরা তো ব্লেম করছি না তোমাকে, তুমি এটাকে ব্লেম নিচ্ছ কেন? আমি কিন্তু ব্লেম করি না। জীবনের শুরুতেই ভাই প্রেম বিয়ে সন্তান দিয়ে আমি অলরেডি আটকা, মানে আমার ওখানে ওই লেসনটা ওখানে। কিন্তু আপনার তো প্রথম নাটকে আর প্রেম বিয়ে সন্তান হয়ে যায়নি, আপনার অনেক অপশন ছিল এরপর, অসংখ্য। সো ওখান থেকে আপনার সত্যিকার অর্থে রিলেশনশিপে আপনি কয়বার জড়িয়েছেন? আমি মুগ্ধ হয়েছি, একাধিকবার মুগ্ধ হয়েছি। আচ্ছা, তাহলে আমরা ওটাই প্রেম, ওটাই তো প্রেম। তো মুগ্ধতা তো প্রেমের একটা কর্নার। ওকে ফাইন, তাহলে আমরা একাধিকবার মুগ্ধ হয়েছি, অনেক দ্বারা আমি মুগ্ধ হয়েছি, আমার ভালো লেগেছে। আমরা খুব ভালো সময় কাটিয়েছি, খুব ভালো শুটিংয়ের বাইরে যথেষ্ট মুগ্ধতা ছড়ানোর সময় আমার আছে। কিন্তু একেবারে মিলেমিশে যাওয়া কথিত প্রেম, বিয়ে, এসব অঘটন কোনো কিছুই আমার দীর্ঘ ক্যারিয়ারে হয়নি। ইজ ইট? আরে এটা সম্ভব ভাইয়া? বিকজ আপনি তো প্রথম নাটকে আপনি সিঙ্গেল ছিলেন, রাইট? না, আপনি এমন তো না যে আপনি প্রেম বিয়ে সন্তান করে আপনি অলরেডি বাঁধা, তা তো না। আপনি তখন থেকে সিঙ্গেল, আপনি বহু সহশিল্পী দেখেছেন, নাটক করেছেন, তাহলে তো আপনি আর ইউ ওকে ভাইয়া যে আপনার কোনো প্রেমই হয় না? মানে আপনি, এটা কি সম্ভব ভাইয়া? ইজ ইট পসিবল? আপনি কি সারা জীবন তাহলে মানে কেন আপনি ওভাবে নিজেকে দূরে রাখছেন কেন? মানে কেন, এটা কি কারণে? তখনও তো মানে আছে না, জীবনটা তো তখন ওভাবে গোছানো হয়নি, এমন না যে বিয়ে করে ফেলেছেন। প্রশ্ন শেষ। ওকে, শোনো, আমার কাছে, আমার দৃষ্টিতে অনেকে আছে দেখবেন সহকর্মীর সঙ্গে কখনো বন্ধুত্ব হয়, প্রেম হয় না, এবং ওরা ভাবতেই পারে না একসঙ্গে পড়ছি, সহপাঠী, অনেক বন্ধুত্ব, কিন্তু প্রেম হয় না, ওরা ভাবতেই পারে না।
দ্যাটস এটা ট্রু। এটা স্বীকার করো? ক্লাসমেট মনে হয়। মনে হয় না? হ্যাঁ হ্যাঁ, অফ কোর্স। ওকে। আমার কাছে আমার সহকর্মীরা, আমি যাদের সঙ্গে কাজ করেছি, অসম্ভব ভালো বন্ধুত্ব আমার অনেকের সঙ্গে, কিন্তু এদের সঙ্গে প্রেম, কথিত প্রেম, তোমার দ্বারা তুমি যে দৃষ্টিতে প্রেমকে বলছো, প্রেম আমি অন্য দৃষ্টিতে, আমি প্রেম দৃষ্টিতেই দেখছি। প্রেম ইজ প্রেম, আচ্ছা ওটা অন্য করে আপনি ঠিক আছে, অন্যভাবে তুমি দেখতে যেভাবে পারেন। প্রেম বোঝাতে চাইছো সেরকম প্রেম কিংবা বিয়ে বন্ধন এরকম চিন্তা ভাবনা আমার কখনো কোয়ার্টিস্ট নিয়ে, কখনো কোনো শিল্পীকে নিয়ে আমার হয় না। আচ্ছা, কোয়ার্টিস্ট আমরা তাহলে যাই। আমাদের যেহেতু কোয়ার্টিস্টকে অনেক সময় ক্লাসমেট এবং মনে হয়। এবং ফিল্মের কেউ আমার কোনো সহকর্মী আমার সঙ্গিনী হবে কখনো, এটা আমার একদম মাথার একদম চিন্তার আশেপাশে কখনো ছিল না। আচ্ছা, তো তাহলে আমরা একটা যদি সামারিতে আসি যে মাহফুজ আহমেদ একজন সুপার রোমান্টিক একজন হিরো, এবং এটা সবাই জানে, জেনারেশন বাই জেনারেশন এটা সবাই জানে। আপনাকে অনেক, এটা আমি এর আগেও একবার বলেছিলাম যে আপনাকে দেখে অনেক কাপল, অনেক বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, অনেক হাজব্যান্ড ওয়াইফ ভালোবাসতে শিখেছে, প্রেম করতে শিখেছে, এবং ভালোবাসার মধ্যেও যে খুনসুটিগুলো, যে দুষ্ট মিষ্টি যে ব্যাপারগুলো, সেগুলো মানে দেখে তারা কিন্তু নিজেরা তাদের লাইফে অ্যাপ্লাই করেছে। সো আপনি সেদিক থেকে গুরু, প্রেমের গুরু মাহফুজ আহমেদ নিজে কখনো প্রেমে পড়েন নাই, মানে একটা ডাহা মিথ্যা কথা আজকে আমরা অ্যাকসেপ্ট করে নিলাম, কিন্তু ফাইন, এটা এই টপিক আমরা আর যাবো না ভাইয়া। প্রেমে পড়েছি একাধিকবার, কিন্তু সহকর্মীর সঙ্গে নয়। আমি কোনো আচ্ছা, নায়ক আচ্ছা। নায়িকার প্রেমে পড়িনি। না ভাইয়া, আমি এটা বলতে চেয়েছি, ভাইয়া, কি ভাইয়া, মুশকিল না তুমি। না ভাইয়া, আমি এখানে একটু জাস্ট হ্যাঁ। একটা জিনিস অ্যাড করি। সহকর্মীর প্রেমে আপনি না হয় পড়লেনই, আমরা ধরলাম আচ্ছা পড়লেনই। শোনো, যদি ভাই, কি এমন সহকর্মীর কি? সঙ্গে প্রেম হতো, এটা কি কোনো অপরাধ? সহকর্মীর সঙ্গে যদি প্রেমের দৃষ্টিভঙ্গি আমার থাকতো, ক্যামেরা কোথায় ছিল, আমি তুমি কোথায় কোথায় ছিলাম, কতবার কতদিন, আউটডোরে কোথায় কোথায় ছিলাম, তুমি সবার আগে টের পেতা। না, আমাদের সাথে তো শোনো। এটা তো আমরা সমুদ্রের মাঝখানে যখন যে শটগুলো না, না, হয়েছে, না, আমার দৃষ্টিভঙ্গি ওখানে তো কি থাকে? প্রবালের পায়ে আঘাতে হাত পা কেটে অস্থির। সহকর্মীর প্রতি আমার দৃষ্টিভঙ্গিটা কি রকম, কিভাবে দেখি তোমার চেয়ে কিন্তু Exactly, তুমি that's true. সর্বশেষ তুমি কাজে তুমি বলে দাও না, এটা তো একটা টাইম আমি সহকর্মীকে কিভাবে দেখি, এটা সেই সত্যি দেখার কথা। দৃষ্টিতে প্রেম হয় না। এটা যেমন যদি হয় সত্যি, সেটা অ্যাক্সিডেন্ট, আমার জীবনে কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, মাহফুজ আহমেদ এখন পর্যন্ত হয়নি, তবে ভবিষ্যতে হবে না সেটা কিন্তু আমি বলছি না। এটাই এখন শেষ করা যায়? অতীতে যেহেতু হয়নি, ভবিষ্যতে It's fine, fine. বাট আমি সহশিল্পী হিসেবে আমি ভাইয়াকে যেরকম দেখেছি, মানে এমনও আছে, এটা জনিকা আপু থাকলে আসলে খুব ভালো হতো। আমাদের আমরা যদি আমাদের গানটাতে যাই, মেঘের নৌকা গানটাতে, ওটা তো অনেক সুইট একটা রোমান্টিক সং। তো ওখানে কিছু কিছু আসলে রোমান্টিক যে তাকানো বা যে একটা ইন্টিমেসি দরকার, সো ওটা না প্রথমে আমরা যখন শর্ট দিচ্ছিলাম, তখন আপু যখন মনিটরে দেখছিলেন, তো যতবারই শর্ট দিচ্ছি বা যতবারই তাকাচ্ছি, যতবারই মানে আমাদের একটা আই কন্টাক্ট হচ্ছে বা একটা সুন্দর একটা মোমেন্ট ক্রিয়েট হচ্ছে, ততবারই দেখি আপু দেখে স্ক্রিনের মধ্যে মানে কেমন একটা এক্সপ্রেশন। দেন ভাইয়ার আমি আপুর দিকে তাকাই, মানে কি হচ্ছে কিছু বা কিছু, মানে কোথায় যেন একটা গ্যাপ, ওরকম কেমিস্ট্রিটা আসলে বিল্ড আপ হচ্ছিল না। বাট পরবর্তীতে যখন একটু পর আপু এসে বললো যে বুবলি তুমি কিন্তু মাহফুজ আহমেদকে দেখছো না, কারণ মাহফুজ, আমি যেটা বললাম যে ভাইয়া তো আমার জন্মেরও আগে থেকে সুপারস্টার, তো আমি ওই সিনিয়র ব্যাপারটা নিয়ে না কি আমি মিথ্যুক আমাদের নায়িকারা যে কি আমি- অবলীলায় ক্যামেরার না, সামনে না, না, মিথ্যে না, কথা না, বলে। ভাইয়া। ভাই বিশ্বাস, তুমি আমাদের পরে- নায়িকাদের এভাবে পরে- উপস্থাপন করো না প্লিজ। পরে দেখি ভাইয়া যখন মানে এরকম, কারণ কি ভাইয়া যেটা বলেন যে সহশিল্পী হিসেবে উনি আসলে অনেক বেশি গার্ডিয়ান সুলভ, মানে আছে কি যে হ্যাঁ পর্দার সামনে একরকম, পর্দার পেছনে যখনই কাট হচ্ছে তখন বলছে বুবলি এই জিনিসটা আমরা এভাবে আসলে তুমি মনাকে দেখো, বা তুমি একটু ইজি হয়ে নাও, বা ওই জায়গাটা থেকে তুমি তোমার চরিত্রের জায়গাটাতে তুমি অনেস্ট হয়ে যাও। তো তখন হয়েছে কি, আমি তখন জিনিসটা যখন আমার মধ্যে আমার মেন্টালি আমি কানেক্ট করলাম, দেন আমার কাছে ইজি মনে হচ্ছিল। সো ভাইয়ার কথাটা কেন বললাম, যে উনি অনেক সুন্দর করে আসলে ব্রিফিং দেয় তার সহশিল্পীকে, এবং প্রেমের আমাদের সহশিল্পীদের সাথে তো আসলে আমার জীবনে তো একবার, এটা সবাই জানে একবারের একটা যে ঘটনাটা, কিন্তু তার বাইরে আমরা সহশিল্পীদেরকে আসলে আমরা কিন্তু খুব অন্যভাবে দেখি, যে আমরা কাজ করছি, অ্যাকশন হচ্ছে, জাস্ট আমরা হয়তো তাকাচ্ছি, কাট আবার দুজন দুদিকে, সো ওই প্রেমটা হয়তো হয় না, বাট পর্দার মধ্যে আমাদের সেই কেমিস্ট্রিটা আমরা চাই যে বিল্ড আপ করতে, যেটা কিনা মেঘের নৌকাতে কিন্তু দর্শকরা এত সুন্দর করে অ্যাকসেপ্ট করেছে, যখন আমরা আপুকেও আসলে আমরা একটু স্যাটিসফাই করতে পেরেছিলাম যে না সব কিছু খুব প্রপার ছিল। এবং ভাইয়া যেটা বলছিল যে অনেক দূরে দূরে ক্যামেরা এখানে, বা আমরা অনেক দূরে, এমনও শট ছিল আমরা সমুদ্রের মাঝখানে আমরা বসে আছি, যেটা মেঘের নৌকায় সবাই দেখেছে, অনেক বড় বড় ঢেউ আসছিল, এবং আমরা যেখানে বসা ছিলাম
যে পাথরগুলো ওগুলোতে কিন্তু পা কেটে যায় অলরেডি। আমরা সেন্ট মার্টিনে যেখানে শ্যুট করেছি, আমরা সিলেটে শ্যুট করেছি, অনেক লোকেশন ছিল ভ্যারিয়েশন। তো সেখানে একবার একটা ঢেউ আসছে এমনভাবে, আমি অলরেডি পড়ে যাচ্ছিলাম, ভাইয়া ওখান থেকে দূর থেকে উনি আমি বলছে যে মানে সেই দৌড় দিয়ে এসে আমার জাস্ট হাতটা ধরলো, যে আমি কিন্তু ঢেউর সাথে অলরেডি চলে যাচ্ছি। সো এই যে এত কেয়ারিং এবং এত সুন্দর করে লুক আফটার করা, সো এবং ব্যক্তি মানুষ হিসেবেও হি ইজ ফ্যান্টাস্টিক। উনি যেভাবে রেসপেক্ট দেয় তার সহশিল্পীকে, এবং এ ধরনের, কারণ ব্যক্তি মানুষ হিসেবে ভালো হলেই কিন্তু মানুষ আসলে একজন শিল্পী হিসেবে সুন্দর হয়ে ওঠে। সো থ্যাংক ইউ ভাইয়া, যে ওভারঅল আমার খুব ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এই পার্টটা শেষ করি। আচ্ছা, আরেকটা আমি একটু অ্যাড করে নিই। আমাদের বৃষ্টির কিছু সিন ছিল প্রহেলিকাতে, যেটাতে আমাদের তখন কিন্তু শীতের মধ্যে শুটিং হচ্ছিল এবং প্রচণ্ড শীত। আপু আমাদেরকে কল টাইম দিয়েছে 3টা, ভোর রাতে 3টার সময় কল টাইম। আমার 3টায় উঠে মেকআপ নিতে হবে, এবং ভাইয়া যেহেতু ছেলেদের একটু কম সময় লাগে, কারণ তাদের তো গেট আপ অতটা হয়তো অ্যারেঞ্জমেন্ট দরকার হয় না। সো সেখান থেকে ভাইয়ার ছিল 4টায়। তো আমাকে আপু এসে বললো যে আমরা যারা মানে রেডি হচ্ছিলাম, আমাদের মেকআপ আর্টিস্ট, আমার অ্যাসিস্ট্যান্ট, আমার সাথে আমার সিস্টার্সের সবাই থেকে যারা যারা আমরা ছিলাম একসাথে, তো আপু এসে বলছে যে 3টার সময় এরকম মেকআপে করে ফেলতে হবে, কারণ আমাদের সিন আছে বৃষ্টির সিন। তো আমি না জাস্ট আপুর দিকে, তার আগের দিনের ঘটনা, আপুর দিকে আমি আর ভাইয়া জাস্ট তাকালাম যে 3টায় মানে বৃষ্টির, বলছে হ্যাঁ 3:30 4টা থেকে এরকম বৃষ্টিতে ভিজতে হবে ভোর রাতে। তখন কনকনে শীত অলরেডি। এমনও হয়েছে যে সিনগুলো দেখবে মানুষ, যে ওই শীতের মধ্যে আমরা যখন ক্যামেরার সামনে দাঁড়াচ্ছিলাম, সূর্য নাই, এত ঠান্ডা, মাহফুজ ভাই মানে প্রচণ্ড আছে না যে কতটা ডেডিকেটেড হলে, উনি বলছিলেন উনি কাঁপছিল অলরেডি শীতে, আমি আর ভাইয়া কাঁপছিলাম, পুরো টিম সহ, কারণ আমাদের টিম এত কষ্ট করেছে, সবাই কিন্তু ওঠা। এবং এই রাত 4টা-5টার সময় এভাবে আমরা যখন ভোরবেলা 5টার দিকে শট নিচ্ছে বা 4:30টায় শট নিচ্ছে, বৃষ্টি পড়ছে, মানে আমরা নড়াতে পারছি না, হাত নড়াতে পারছি না। এর মধ্যে জাস্ট কাট হয়, আমরা কম্বল, মানে আমাকে আপু এসে দৌড় দিয়ে কম্বল নিয়ে ধরছে, ভাইয়াকে ওদিকে আরেকজন কম্বল নিয়ে যাচ্ছে। সো তখন ওই ফিলিংগুলো কেমন ছিল ভাই, ওই যে বৃষ্টিতে, এই ভোরবেলা, এই শীতের রাতে। সো সেটা তো অনেক কষ্টের ছিল আসলে। এবং শুধুমাত্র এরকম না, মানে ঘন্টার পর ঘন্টা আমরা এমন আছি, সেই সময় থেকে ভোর 4:30 থেকে আমরা এর পর দিন 5টা পর্যন্ত আমরা পানিতে, মানে বৃষ্টির সিনও গেছে, আমাদের পানির পুকুরের সিনও গেছে। সো অনেক স্যাক্রিফাইস ছিল আসলে। দর্শকদের, এটা আমাদের কাজ, দুঃখের কথা তো বলে লাভ নেই। আমরা এই কষ্ট দুঃখটা করেছি, তো দেখে না ভাইয়া, সেই কষ্ট শুধু তো করেছি, ভাবে সেই যে কষ্ট আমরা মনে করেছি। হয় নাচছি, গান গাইছি, এটাই মনে করে। সেটাই। সো যে যেটা একটু একজন একটা প্রশ্ন করেছিলেন যে মাহফুজকে দেখেছিল, সেই মাহফুজের সঙ্গে এই মাহফুজের কি পার্থক্য থাকবে। আমি স্পষ্ট করে একটা কথা বলি, এখানে আমাকে তো রোম্যান্টিক অভিনেতা হিসেবে দেখেছে টেলিভিশনে, কিছু দৃশ্য আছে, আমি জানি না এই দৃশ্যগুলো আর কখনো করার সুযোগ আমি পাবো কি না। সেটা হচ্ছে প্রেমের কিছু মুহূর্ত তৈরি হয় এই ছবিতে। আমরা প্রেমের ছবি দেখি, আসলে মুহূর্ত, এমন কোনো মুহূর্ত খুব কমই আসে যেটার সঙ্গে অ্যাজ অডিয়েন্স আমি মিলেমিশে একাকার হয়ে যাই, মনে হচ্ছে যে আমার ভেতরটা বোধহয় বেরিয়ে আসছে, আমি বোধহয় ওই ছেলেটা। তো প্রহেলিকা এমন কিছু দৃশ্য আছে, এমন কিছু মুহূর্ত আছে যেখানে আপনি খুব পাষাণ না হলে প্রেমিক হতে বাধ্য হবেন, প্রেম করতে মন চাইবে, প্রেমে পড়তে বাধ্য হবেন, এমন কিছু রোম্যান্টিক সময় মুহূর্ত তৈরি হয়। একইভাবে এমন কিছু মুহূর্ত আছে, প্রেমের অপর পিঠে যেহেতু ঘৃণা, প্রবঞ্চনা, প্রতিহিংসা আছে না অনেক একটা সেই শেডটাও যেভাবে পাবেন, আমার কাছে মনে হয় এই মাহফুজকে আপনারা আগে কখনো দেখেন নাই, যেভাবে প্রহেলিকায় দেখবেন। আমি এই কারণে ওর কাছে, তোমার কাছে স্পেশালি গ্রেটফুল এই জন্যে যে ওটা খুব জটিল ছিল, এত বৃষ্টি, এত 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 ঠান্ডা, আমি কাঁপছিলাম, আমি রীতিমতো কাঁপছিলাম। এখানে আপনাকে রোম্যান্টিক ফেস করা, ফিল করা, এবং সেখান থেকে ওকে হাগ করা, শুধু হাগ করা না, আপনার সমস্ত ভেতরটাকে প্রকাশ করা, ভাই খুব কঠিন ছিল। ও সম্পূর্ণভাবে যদি তুমি আমাকে কোঅপারেট না করতা, ওই মুহূর্তগুলো তৈরি হতো না। একইভাবে যে দৃশ্যটা ছিল একটানা প্রায় 6 থেকে 7 মিনিট, যেখানে আসলে প্রবঞ্চনার, ঘৃণার এবং প্রতিহিংসার প্রকাশ, মনার, এটা ছেলে তো সারা জীবন দিয়ে যাবে না,
একটা ছেলে তো সারা জীবন প্রেমের জন্য শুধু ত্যাগ করেই যাবে না, সে কিছু পেতে চাইবে। পেতে গিয়ে যদি সে সারা জীবন বঞ্চিতই হয়, তার প্রকাশ কি হতে পারে? এটা যেভাবে উঠে আসছে ফিল্মে, আই এম সো গ্রেটফুল টু ইউ, তুমি যেভাবে কোঅপারেট করেছো। আমার ধারণা অনেকগুলো চড় আমার এটা এই হাতের এই জায়গাটা, বিশ্বাস করো আমি অনেকক্ষণ যাবত আমি ব্যথা পাচ্ছি, বিশ্বাস করো আমার কিন্তু অনেকবার ব্যথা লাগছে, অনেক একদম কিন্তু তোমার মধ্যে একবারও কিন্তু আমি ভাইয়া একটু চড়টাকে একটু দূরে দেবেন, ভাইয়া একটু আমি সরে আসি, ভাইয়া তুমি কিন্তু এটা করো নাই। সো নাইস অফ ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। এবং শুধুমাত্র বুবলিকে যে প্রহেলিকাতে অন্যভাবে দেখা যাবে তা না, মাহফুজ আহমেদকেও পুরো ডিফারেন্ট ওয়েতে দেখা যাবে। এবং আপনাদের একটা কোয়েশ্চেন ছিল, খুব মানে আমি যদি দর্শকদের উদ্দেশ্যে বলি, খুব কমন একটা কোয়েশ্চেন ছিল যে কেন সেই মাথার টুপিটা ইউজ করা হচ্ছে, বা কেন এই গেটআপে, বা কেন এরকম। সো সব প্রশ্নের উত্তর আসলে দর্শকরা পাবে যখন সিনেমা হলে দেখবে প্রহেলিকা। বিকজ একজন রোম্যান্টিক পার্সনকে যখন একটু ডিফারেন্ট ওয়েতে নিয়ে আসা হয়, যেটা কিনা আমাদের চয়নিকা আপু করেছেন এবং পান্থু সারিয়ার ভাইয়ের চিত্রনাট্যে, সো সেখানে আমার মনে হয় যে ভাইয়া, আমরা তো রোম্যান্টিক রূপটা দেখেছি, তার অপোজিট রূপটাও যে কতটা ভয়াবহ হতে পারে, মাহফুজ আহমেদ সেটা কতটা সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারে, সেটা সিনেমা হলে গেলে দর্শকরা দেখবে। সো অনেক তো হলো ভাইয়া, শেষ করে দিই, বলেন না। আমাদের অসম্ভব সুন্দর একটা জার্নি প্রহেলিকা, পুরো টিমের অসাধারণ একটা জার্নি। এটা আমরা সবসময় বয়ে বেড়াবো এখানে প্রহেলিকাকে, যেখানে থাকি যাই করি ভবিষ্যতে কেন, প্রহেলিকা আমাদের একদম বুকের বাপাশে একেবারেই সবসময় থাকবে।